And it's elementary, my dear Watson. Welcome to Late Night Mystery. আজকে আপনারা শুনবেন বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমসের কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ কার্ডবোর্ড বক্স। আজকের গল্পের সূত্রধার এবং শার্লক হোমসের চরিত্রে রয়েছি আমি, শুভদীপ। ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছেন স্নেহাত্রী। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনীর দ্য অ্যাডভেঞ্চার অফ কার্ডবোর্ড বক্স। আমার জিনিয়াস বন্ধুটির তদন্তের কথা লেখার সময় আমি সব সময় যেসব কেসে চমক বেশি মাত্রায় রয়েছে সেগুলো এড়িয়ে যাই, বদলে যে সমস্ত কেসে তার বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতার ব্যবহার বেশি সেগুলো তুলে ধরি। তবে সব সময় সেটা সম্ভব হয় না। অনেক সময় চমক, ঘটনার নাটকীয়তা একসাথে হাত ধরাধরি করে চলে। এই তো যেমন ক্রয়ডনের ঘটনার কথাই ধরা যাক। সময়টা ছিল অগস্টের অসহ্য গরম। বেকার স্ট্রিটের ঘরটা উনুনের মতো তেতে ছিল। আমাদের বাড়ির ঠিক সামনের হলুদ রঙের বাড়িগুলোর ওপর রোদ পড়ে এত ঝকঝক করছে তখন যে চোখ ঝলসে যায়। বিশ্বাস করা কঠিন যে শীতের সময়ে এই জায়গাতেই হাড় কাঁপানো ঠান্ডা থাকে। আমার কমরেড শীত গ্রীষ্ম সব সময়ই নির্বিকার। তার মাথা সব সময় সামান্যতম রহস্যের সন্ধান পেলেই সজাগ হয়ে ওঠে। প্রকৃতির সৌন্দর্য তাকে সেইভাবে কখনোই আকর্ষণ করে না। আমার অবশ্য আলাদা ব্যাপার। ভালো লাগে নতুন জায়গায় যেতে, নতুন লোকেদের সঙ্গে মিশতে। ইন্ডিয়াতে থাকার সময়ে গরমটা আমার বেশ সয়ে গিয়েছিল, তবে এই ভ্যাপসা গরমে লন্ডনে থাকতে মোটেই ইচ্ছা করছিল না। মন চাইছিল দক্ষিণের সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা এতটাই সঙ্গীন যে স্বাদ থাকলেও সাধ্য নেই। হোমসের কথা অবশ্য আলাদা। ওর এ সমস্ত বিষয়ে কোনো আগ্রহ নেই। লন্ডনের 5 মিলিয়ন মানুষের ভিড়ে নিজের জাল বিস্তার করে বসে থাকাটাই ওর একমাত্র নেশা। যেন গোটা শহরের প্রত্যেকটা মানুষ ওর স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত। একটা গুজব বা একটা অপরাধের সামান্য আভাসের অপেক্ষায় ও যেন সব সময় সজাগ হয়ে থাকে। সকালের কাগজটা পড়া হয়ে গিয়েছিল। একই খুন, রাহাজানি আর হাউস অফ কমন্সে কি হয়েছে দেখতে দেখতে বিরক্ত হয়ে কাগজটা ছুঁড়ে ফেলতেই হোমসের গলা শুনতে পেলাম। সে তখন সোফার ওপরে কুণ্ডলি পাকিয়ে আধ শোয়া হয়েছিল, হাতে একটা খোলা চিঠি। জানতাম সকালের ডাকে চিঠিটা এসেছে। হোমসকে পড়তেও দেখেছি বেশ কয়েকবার। আমার মনে হয়েছিল হোমস বোধহয় কথা বলতে চাইছে না, তবে আমাকে ভুল প্রমাণ করে সে বলে উঠল, তুমি একদমই ঠিক। এইসব সামান্য সামান্য কারণে মতবিরোধ, তারপরে এরকম মারাত্মক ঘটনা ঘটানোর কোনো দরকারই নেই। সত্যি কোনো দরকার নেই। এক মিনিট। আরে এ কি, আমি কি ভাবছি তুমি সেটা জানলে কি করে? কি দরকার নেই? মাই ডিয়ার ওয়াটসন, তোমার মনে আছে এডগার অ্যালান পোয়ের একটা গল্প শুনিয়েছিলাম তোমায়? সেই গল্পের গোয়েন্দা তার বন্ধুর মনের কথাগুলো হুবহু বলে দিয়েছিল। তুমি বলেছিলে এরকম আবার হয় নাকি? ওসব লেখকের কল্পনা মাত্র। তুমি বিশ্বাস না করলেও পাওয়ার অফ অবজারভেশন ব্যবহার করলে সবই সম্ভব। আর আমি সবসময় এই পাওয়ার অফ অবজারভেশনের উপরেই জোর দিই। এও কি সম্ভব? হয়তো তুমি মুখে বলনি, কিন্তু তোমার হাবভাব এবং সবচেয়ে বড় কথা, তোমার চোখ তোমার অজান্তেই তোমার মনের কথা বলে দিয়েছে। একটু আগেই দেখলাম তুমি কাগজটা বিরক্ত হয়ে ছুঁড়ে ফেললে, তারপরেই তোমার ভাবনার স্রোত আপন খেয়ালে বয়ে চলল। আমিও সেই সুযোগটাকেই কাজে লাগালাম, আর শেষকালে এমন একটা মন্তব্য করলাম যেটা ঠিক তোমার মনের চিন্তাধারার স্রোতের সাথে খাপ খেয়ে গিয়েছিল। না, মানতে পারলাম না। পোয়ের গল্পে গোয়েন্দার বন্ধু অনেক কিছু করেছিলেন। যেমন আমার মনে পড়ছে তিনি পাথরে হোঁচট খেয়েছিলেন, তারপর আকাশের তারাদের দিকে তাকিয়েছিলেন, এই সব আর কি।
গোয়েন্দা কিন্তু এই সমস্ত দেখেই তবে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এখানে তো আমি সেই রকম কিছুই করিনি, চেয়ারে চুপচাপ বসেছিলাম। সেইভাবে কি কোনো ক্লু আমি তোমাকে দিতে পেরেছি? তাহলে আহা, আবার তুমি তোমার প্রতি অবিচার করছো ওয়াটসন। মানুষের মুখ হলো মনের আয়না, সেই সাথে চোখও অনেক না বলা কথা বলে দেয়, বুঝলে? তুমি আমার মুখ আর চোখ দেখে কি ভাবছি বুঝতে পারলে? মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার কাগজটা ছুঁড়ে ফেলার সময় থেকেই আমি তোমাকে লক্ষ্য করতে শুরু করেছিলাম। কাগজ ফেলে প্রায় আধ মিনিট শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলে তুমি। তারপর তোমার চোখ পড়ল নতুন ফ্রেমে বাঁধানো জেনারেল গর্ডনের ছবির দিকে। খানিকক্ষণ পরেই আবার তোমার চোখ আটকালো হেনরি ওয়ার্ড বিচরের ছবির উপর, যে ছবিটা তোমার বইয়ের স্তূপের উপর আছে। তারপর তুমি ফাঁকা দেওয়ালের দিকে তাকালে। বোঝাই যাচ্ছিল তুমি ভাবছিলে যদি এই ছবিটাও বাঁধানো থাকতো তাহলে ঠিক জেনারেলের ছবির পাশে ফাঁকা জায়গাটাতেই শোভা পেত। ইউ হ্যাভ ফলোড মি ওয়ান্ডারফুলি, জাস্ট ওয়ান্ডারফুলি। এইটুকু তো যে কেউ করতে পারে। এরপর তুমি বেশ খানিকটা সময় বিচরের ছবির দিকে তাকিয়েছিলে। বুঝলাম তুমি বিচরের ক্যারিয়ার অর্থাৎ আমেরিকার সিভিল ওয়ারের সময় তিনি কিভাবে অত্যন্ত সাহসের সাথে তার শত্রুদের মোকাবিলা করেছিলেন সেই নিয়েই ভাবছো। ধীরে ধীরে দেখলাম তোমার চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। হাত দুটো শক্ত মুঠো করে রেখেছো, ঠোঁট দুটো চেপে রেখেছো শক্ত করে। বুঝলাম যুদ্ধের সঙ্গে যে সাহসিকতা বীরত্ব জড়িয়ে রয়েছে তুমি সেই সব কথাই ভাবছো। কিন্তু কিন্তু একটু পরেই তোমার মুখে বিষাদের ছায়া ঘনিয়ে এলো। তোমার মনে যুদ্ধের হাজার হাজার মানুষের অকারণে প্রাণ হারানোর কথা ভেসে উঠল। তারপরেই দেখলাম তোমার ঠোঁটে একটা করুণ হাসি ফুটে উঠেছে। এরপরেই তুমি তোমার হাঁটুতে পুরনো চোটের জায়গায় হাত বোলাতে শুরু করলে। বুঝতে পারলাম নেহাত মামুলি কারণে যুদ্ধ যে কতটা অপ্রয়োজনীয় সেই সব কথাই তোমার মাথায় ঘুরছে তখন। আমিও ঠিক সেই সময় বলে উঠলাম, কোনো দরকার নেই। বুঝলাম মাই ডিডাকশন ওয়ার কারেক্ট। অ্যাম আই রাইট মাই ডিয়ার ওয়াটসন? একেবারে ঠিক ছিল। তুমি ব্যাখ্যা করে বোঝালেও আমার ঘোর কিন্তু এখনো কাটেনি। এই তো নেহাতি মামুলি ব্যাপার। তবে এখন আমার কাছে একটা ছোট্ট সমস্যা এসেছে। সমস্যাটা থট রিডিং এর থেকে একটু বেশি জটিল। আজকে ডেইলি ক্রনিকলসের ক্রয়ডনের ঘটনাটা পড়েছো? আমার চোখে তেমন কিছু পড়েনি তো। তুমি খেয়াল করোনি হয়তো। কাগজের ফিনান্সিয়াল কলমের ঠিক নিচেই রয়েছে। আচ্ছা, এই যে এক বিভৎস উপহার। ক্রয়ডনের ক্রস স্ট্রিটের বাসিন্দা মিস সুজান কাশিংয়ের কাছে গতকাল বেলা 2টোর সময় ব্রাউন কাগজে মোড়া একটা পার্সেল আসে। পার্সেলটা বিশেষ বড় নয়, কাগজের মোড়কে একটা ছোট্ট কার্ডবোর্ডের বাক্স। আচ্ছা, বাক্সটা খুলে তিনি দেখেন মোটা দানার নুন রয়েছে, কিন্তু বাক্স থেকে নুন বের করবার সময়ে মিস কুকিং বাক্সে মানুষের দুটো কাটা কান আবিষ্কার করেন। কান দুটো বেশ তাজা। ও বাবা, সে কি! বাক্সটি এসেছিল বেলফাস্ট থেকে। প্রেরকের কোনো নাম নেই। সবচেয়ে রহস্যময় বিষয় হলো মিস কুশিংয়ের বয়স 50, অবসর জীবনযাপন করেন। আত্মীয় স্বজন বা পরিচিত তেমন কেউ নেই যে মিস কুশিংকে পার্সেল পাঠাবে। বছরখানেক আগে পেনজে থাকাকালীন তিনি তার বাড়ি 3জন মেডিকেল ছাত্রকে ভাড়া দিয়েছিলেন। পরে তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে দিতে বলেন। পুলিশের ধারণা সেই 3জনেই মিস কুশিংকে ভয় দেখাতে এহেন বদ রসিকতা করেছে। এই 3জনের মধ্যে একজন ছাত্রের বাড়ি উত্তর আয়ারল্যান্ডে। মিস কাশিংয়ের মতে সেই ছেলেটির বাড়ি ছিল বেলফাস্টে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের দায়িত্বে রয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের অত্যন্ত চৌকস অফিসার মিস্টার গ্রেগ লেস্ট্রেট। আচ্ছা, এ তো গেল কাগজের খবর। আর সকালে লেস্ট্রাডের কাছ থেকে একটা চিঠিও এসেছে। এই যে, সে লিখেছে, নাও না তুমি নিজেই পড়ো। আমার মনে হয় এই কেসটার তদন্ত আপনিই করতে পারবেন। আমরা চেষ্টা করছি, কিন্তু কোনো সূত্রই হাতে আসেনি। বেলফাস্ট পোস্ট অফিসেও তার করেছিলাম। ওই দিন বেলফাস্ট পোস্ট অফিসে এত বেশি পার্সেল এসেছিল যে তারা ওই বিশেষ পার্সেলটিকে আইডেন্টিফাই করতে পারছে না, বা কে নিয়ে এসেছিল তাও বলতে পারছে না। কার্ডবোর্ডের বাক্সটা 1/2 পাউন্ড ওজনের হানি ভিউ তামাকের বাক্স। এইটুকু জেনে আমাদের বিশেষ কিছু লাভ হবে না।
আমার কাছে মেডিকেল ছাত্রদের বদরসিকতার ব্যাপারটা বেশি গ্রহণযোগ্য লাগছে। যদি আপনি এখানে আসেন তাহলে খুব ভালো হয়। আমি সারাদিন হয় পুলিশ স্টেশন নয়তো বাড়িতেই থাকবো। তা কি বলো ওয়াটসন, গরমে ক্রয়টন যাবে নাকি আমার সঙ্গে? লেখার ভালো রসদ পেতে পারো কিন্তু। মন্দ কি, এমনিতেই তো হাতে এখন কোনো কাজ নেই। বেশ, তাহলে গাড়ি রাখতে বলো। আমি ড্রেসিং গাউনটা বদলে তামাকের পাউচটা ভরে এক্ষুনি আসছি। ট্রেনে যেতে যেতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। ক্রয়ডনে লন্ডনের থেকে গরম অনেকটাই কম। হোমস আগেই লেস্ট্রেটকে একটা তার করে দিয়েছিল। সে আগে থেকেই স্টেশনে হাজির ছিল। স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে ক্রস স্ট্রিট। এখানেই মিস কুশিং এর বাড়ি। বেশ ছিমছাম জায়গা। বাড়িগুলোকেও দেখতে প্রায় একই ধরনের। বেশ কিছুটা যাবার পরে লেস্ট্রেট একটা দরজায় টোকা দিতে একজন কাজের মহিলা এসে আমাদের দরজা খুলে দিল। মিস কুশিং তার বসার ঘরেই ছিলেন। মেয়েটি আমাদের সেই ঘরেই নিয়ে গেল। দেখেই মনে হলো খুব শান্ত এবং নিরীহ মহিলা। কারো সাথে পাঁচে থাকেন না। চোখের দৃষ্টি ধীর, শান্ত। কোলের ওপর একটা চেয়ারের ঢাকনি পড়ে, যার ওপরে তিনি সূচের কাজ করছিলেন। পাশে আর একটা জায়গায় নানান আকারের সিল্কের টুকরো রয়েছে। লেস্ট্রেটকে দেখেই তিনি বলে উঠলেন, ওইগুলো আউট হাউসে আছে, আপনি নিয়ে যান। নিয়ে তো যাবই ম্যাডাম। মিস্টার হোমস যদি এইগুলো দেখার সাথে সাথে আপনাকে কিছু প্রশ্ন করতে চান। আমাকে আবার প্রশ্ন কেন? আগেই তো বলেছি এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। প্রশ্নের ঠেলায় পাগল হয়ে যাব দেখছি। একদম ঠিক। এই ব্যাপারে আপনি যে যথেষ্ট বিরক্ত সে আমি বুঝতেই পারছি। সত্যি স্যার, কি বলবো আপনাকে, আমি খুব শান্ত নির্ঝঞ্ঝাট জীবন কাটাই। কাগজে নিজের নাম বের হওয়া বা পুলিশ আসা কোনোটাই আমার পছন্দ নয়। কালকে আসা পার্সেল এই বাড়িতেও নেই, বাইরে আউট হাউসে রাখা আছে। লেস্ট্রেটের সঙ্গে বাড়ির পেছনে গেলাম। দেখলাম এক ফালি জমিতে ছোট টিনের শেড দিয়ে তৈরি আউট হাউস। সেখানেই বাক্সটা রাখা ছিল। লেস্ট্রেট আমাদের জন্য হলুদ রঙের কার্ডবোর্ডের বাক্স, দড়ি আর ব্রাউন পেপারের মোড়ক নিয়ে এলো। বাগানের কোণে একটা বেঞ্চ পাতা। সেখানে গিয়েই আমরা তিনজনে বসলাম, কারণ কর্ত্রীর কড়া মানা ওইসব নিয়ে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। দড়িটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কি বুঝতে পারছো লেস্ট্রাট? আলকাতরায় মাখানো আছে। আলকাত্রা মাখানো ট্ওয়াইন সুতো। তুমি বলেছিলে মিস কাসিং কাঁচি দিয়ে দড়িটা কেটেছিল। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সের কি আছে? আরে কাঁচি দিয়ে কাটার ফলে গিটটা একদম ঠিকঠাক আছে। গিটটার যে একটা বৈশিষ্ট্য আছে সেটা দেখেছো কি? খুব পরিপাটি করে বাঁধা খেয়াল করেছি, ব্যাপারটা নোট করে নিয়েছি। এই তো গেল দড়ি। যে মোড়কে পার্সেলটা এসেছিল সেটা একবার দেখি। কাগজে করা কফির গন্ধ। লেখার কালিটা বেশ সস্তা। চওড়া নিভ দিয়ে লেখা হয়েছে এই ঠিকানাটা, আর বেশ ছড়িয়ে লেখা। যিনি লিখেছেন তিনি একজন পুরুষ। ক্রয়টন জায়গাটা তার কাছে অচেনা। বানান লিখতে গিয়ে হোঁচট খেয়েছেন। CROYDON এ প্রথমে আই লিখেছিলেন, তারপর সেটা কেটে ওয়াই করেছেন। বিদ্যের দৌড় খুব একটা বেশি না। এখন তবে এই পর্যন্তই থাক। এবার দেখি বাক্সটা। বাক্সটা একটা 8 পাউন্ড ওজনের হলুদ রঙের হানিডিউ তামাকের বাক্স। বাক্সের বাঁদিকের নিচে দুটো বড় আঙুলের ছাপ। যে মোটা দানার নুন ব্যবহার হয়েছে সেই ধরনের নুন সচরাচর পশুর চামড়া প্রিজার্ভ করতে কাজে লাগে। হোমস একটা কার্ডবোর্ডের ওপর দুটো কান পাশাপাশি রেখে খুব খুঁটিয়ে দেখছিল, আর আমরা দুজনে হোমসের দুপাশে দাঁড়িয়ে ঝুঁকে দেখতে লাগলাম। অবশেষে সে গভীর শ্বাস নিয়ে বলল, লেস্ট্রাড, লক্ষ্য করেছো তো কান দুটো কিন্তু আলাদা আলাদা মানুষের কান। একটা মহিলার আর অপরটা পুরুষের। সেটা দেখেছি। তবে মেডিকেলের ছাত্ররা পাঠালে এই রকম হতেই পারে।
তারা দুজন আলাদা মানুষের দুটো আলাদা আলাদা কান একসাথে পাঠাতেই পারে। মর্গ থেকে জোগাড় করবার সময় এমন হয়েছে হয়তো। এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল জোক নয়। আপনি নিশ্চিত? মর্গে নানান রকম সলিউশন দিয়ে লাশকে প্রিজার্ভ করা হয়। এই কানগুলোতে কিন্তু কোনো রকম কোনো সলিউশনের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, একদমই টাটকা। এছাড়া কান দুটো ভোঁতা কিছু দিয়ে কাটা হয়েছে। ডাক্তারি ছাত্র কাটলে কিন্তু এরকম ভোঁতা কোনো কিছু কখনোই ব্যবহার করতো না। আবার কানগুলো পাঠাবার সময় প্রিজারভেটিভ হিসেবে মোটা দানার নুন ব্যবহার করা হয়েছে। মেডিকেলের ছাত্ররা পাঠালে কার্বলিক অ্যাসিড অথবা রেকটিফাইড স্পিরিট প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করত। আমি আবার বলছি লেসরাট, প্র্যাকটিক্যাল জোক নয়। উই আর ইনভেস্টিগেটিং এ সিরিয়াস ক্রাইম। এই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার পেছনে আরো গভীর অপরাধ লুকিয়ে রয়েছে লেসরাট, এবং সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্র্যাকটিক্যাল জোকের কথা যেমন এখানে আসছে না, ঠিক তেমনই মিস কুশিং এর সঙ্গে এই ঘটনার কোনো সরাসরি যোগ আছে বলেও মনে হয় না। মিস কুশিং বরাবর শান্ত সরল জীবনযাপনই করেছেন পেনজে। এখানেও তিনি আছেন আজ প্রায় 20 বছর। এই সময়ের মধ্যে খুব কমই তিনি নিজের বাড়ির বাইরে গেছেন। তাহলে কেন অপরাধী তার অপরাধের প্রমাণ এই নিরীহ শান্ত মহিলাকে পাঠাতে যাবে বলতে পারো? মিস কুশিংও কি আমাদের মতো অন্ধকারেই রয়েছেন, নাকি সবটাই তার অভিনয়? আমাদের চোখে তিনি ধুলো দিতে চাইছেন। অভিনয় হলে বলতে হবে যে খুব বড় মাপের অভিনেত্রী তিনি। আপাতত ধরে নেওয়া যাক আমার অনুমান সবটাই ঠিক। একটা নয়, জোড়া খুন হয়েছে, একজন মহিলা এবং একজন পুরুষ। যে কানটি ছোট সুন্দর গঠনের সেটি মহিলার। কানের লতিতে দুল পরানোর ফুটোও রয়েছে। দুজনেই খুব সম্ভবত মৃত। আজকে শুক্রবার, বৃহস্পতিবার সকালে প্যাকেট পোস্ট করা হয়েছিল বেলফাস্টের পোস্ট অফিস থেকে। তার মানে ঘটনাটা ঘটেছে বুধবার অথবা মঙ্গলবার বা তারও আগে। যদি দুজন মানুষই খুন হয়ে থাকে তাহলে খুনি মিস কুশিং এর কাছে পার্সেলটি পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কারণটা কি? মিস কুশিং এর কাছে সে কি খবর পাঠাতে চেয়েছে? এটাই কি বলতে চেয়েছে যে দুজনেই খতম? অথবা মিস কুশিংকে মানসিক কষ্ট দিতে চেয়েছে? এক্ষেত্রে খুনি মিস কুশিং এর পরিচিত বলে মনে হচ্ছে না। মিস কুশিং যদি জানতেন তাহলে পুলিশটাকে এইভাবে সবকিছু খোলাখুলি জানাতেন না। দুটো কান নিয়ে পেছনের বাগানে রাতের অন্ধকারে পুঁতে দিলেই তো ঝামেলা মিটে যেত। যদি তিনি অপরাধীকে বাঁচাতেই চাইতেন তাহলে কিন্তু তিনি এইটাই করতেন। কিন্তু যদি অপরাধীকে ধরিয়ে দেওয়ার ইচ্ছা তার থাকতো, তিনি তার নাম প্রথমে পুলিশকে বলে দিতেন। এইখানেই হলো জট, আর এই জটটাই খুলতে হবে। হোমস বাগানের পাঁচিলের দিকে তাকিয়ে এই কথাগুলো বেশ জোরে জোরে বলছিল, কিন্তু তারপরেই সে দৃঢ় পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আমার আরো কিছু প্রশ্ন করার আছে মিস কুশিংকে। বেশ, তাহলে আমি পুলিশ স্টেশনের দিকে এগোলাম। এখানে আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। কয়েকটা কাজও আছে। আমি আজ সারাদিন পুলিশ স্টেশনেই থাকবো। ঠিক আছে, স্টেশনে যাওয়ার পথে দেখা করে যাবখন। কয়েক মিনিটের মধ্যেই আমরা মিস কুশিং এর বসার ঘরে এসে হাজির হলাম। তিনি তখনও তার সূচের কাজ করে চলেছিলেন। আমাদের দেখে তিনি তার হাতের কাজটি কোলে নামিয়ে তার দুটি শান্ত নীল চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। এটা একটা ভুল স্যার। ওই পার্সেল আদেও আমার জন্য নয়। আমি বারবার স্কটল্যান্ড ইয়ার্ডের ভদ্রলোককে বলেওছি সে কথা, কিন্তু তিনি হেসেছেন শুনে। বিশ্বাস করুন স্যার, আমার কোনো শত্রু নেই। তাহলে কে আমার সাথে এরকম করবে বলুন তো? আমারও তাই মনে হয়। এটা একটা... দেখলাম কথা শেষ না করেই হোমস মহিলার পাশে বসে খুব মন দিয়ে মিস কুশিং এর মুখের দিকে তাকিয়ে আছে। হোমসের মুখে বিস্ময় আর আনন্দ একই সাথে ফুটে উঠেছে। হোমস হঠাৎই চুপ করে যাওয়াতে মিস কুশিং মুখ তুলে তাকাতেই হোমসের মুখ আবার জেকে সেই ভাবলেশীন। আমি নিজে মহিলার শান্ত মুখ, তার গিল্টি করা কানের দুল খুব ঠাহর করে দেখে আন্দাজ করার চেষ্টা করলাম যে সে এত মন দিয়ে কি দেখছিল। কিন্তু অবাক হবার মতন বা আনন্দিত হবার মতো
কিছুই পেলাম না। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। উফ, আপনাদের প্রশ্নে প্রশ্নে আমি অস্থির হয়ে গেলাম। আপনার আরো 2 বোন আছে, তাই তো? আপনি কি করে জানলেন? প্রথমবার ঘরে ঢুকেই ম্যান্টেল পিসের উপর রাখা গ্রুপ ফটোটার দিকে আমার চোখ পড়েছিল। একসাথে 3 মহিলা, একজন যে আপনি তা বোঝা যায়। বাকি দুজনের সাথে আপনার এতটাই মিল যে ওরা আপনার আত্মীয় না হয়ে যায় না। একদম ঠিক, ওরা আমার 2 বোন, সারা আর মেরি। আচ্ছা, এই যে আমার ঠিক কনুইয়ের কাছে আরেকটা ফটো দেখছি, লিভারপুলে তোলা। আপনার ছোট বোন নিশ্চয়ই, সঙ্গে একজন যুবক। পোশাক দেখে বোঝা যায় ভদ্রলোক জাহাজের স্টুয়ার্ড। আপনার ছোট বোনের কি তখনও বিয়ে হয়নি? আপনার পাওয়ার অফ অবজারভেশন অসাধারণ। এটাই আমার পেশা, ম্যাডাম। আপনি ঠিক ধরেছেন। এই ছবিটা তোলার কয়েকদিন পরই মিস্টার ব্রাউন বিয়ে করে আমার ছোট বোন মেরিকে। আগে সাউথ আমেরিকার যে জাহাজগুলো যায় সেই জাহাজগুলোতেই চাকরি নিত ব্রাউনার। বিয়ের পর সে মেরিকে ছেড়ে বেশি দূর যাবে না বলে লন্ডন আর লিভারপুলে যাতায়াত করা যে জাহাজগুলো সেই জাহাজে চাকরি নেয়। কনকুইরার? না, মেডে। এটাই আমি শুনেছিলাম। ব্রাউনার একবার আমার সাথে দেখা করতে এসেছিল। সেই সময় বলেছিল বিয়ের শুরুতে সবকিছু ঠিক ছিল, কিন্তু পরে যে কি হলো। আস্তে আস্তে ব্রাউনার মদের নেশা পেয়ে বসল। মদ খেলে ওর আর কাণ্ড জ্ঞান থাকতো না। ডাঙায় থাকলেই সে নাকি মদের আসরে যায়। প্রথমেই ব্রাউনার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, তারপর সে সবার সাথে ঝগড়া করলো। এখন তো মেরিও কোনো চিঠি লেখে না আমাকে। জানি না কেমন আছে ওরা। বোঝাই যাচ্ছিল একা মানুষ কারোর সাথে কথা বলার তেমন সুযোগ পান না। একা থাকায় ভেতরে ভেতরে গুমড়ে মরছিলেন। আজ পছন্দের বিষয়ে কথা বলতে পেরে খুব খুশি হয়েছেন। দেখছিলাম তার কাছের বা পরিচিত মানুষদের নিয়ে কথা বলতে তার এতটুকু ক্লান্তি নেই। মেডিকেলের ছাত্রদের নাম, কোন হসপিটালের সাথে তারা যুক্ত ছিল, তাদের অদ্ভুত ব্যবহার, সব কথাই তিনি বেশ গুছিয়ে বলছিলেন। হোমসও খুব মন দিয়ে তার কথা শুনছিল, আর মাঝে মাঝে এটা ওটা প্রশ্ন করে মিস কুশিং এর কথা বলায় উৎসাহ দিচ্ছিল। তবে মেরির কথা বলার সময় শেষের দিকে গলাটা মিস কুশিং এর ধরা ধরা শোনাচ্ছিল। আচ্ছা, আপনি এবং আপনার মেঝো বোন মানে সারা, আপনারা দুজনেই তো বিবাহ করেননি, তাহলে একসাথে থাকতেন না কেন? চেষ্টা কি করিনি? আমি ক্রয়ডনে আসার পর থেকেই সে আমার কাছেই ছিল। 2 মাস আগে সেই বাড়ি ছেড়েছে। আপনি সারাকে চেনেন না। ওর মেজাজ দেখলে দ্বিতীয়বার এ কথা বলতেন না। নিজের বোনকে নিয়ে বাইরের লোকের কাছে কিছু বলতে চাই না, তবু বললাম। তাকে খুশি করা খুব মুশকিল। শুধু তাই নয়, 1 নম্বরের ঝগড়ুটে। সবচেয়ে বাজে কি জানেন? পরের ব্যাপারে ভীষণভাবে নাক গলায়। আপনি কি বলতে চাইছেন যে সারা গিয়ে মেরির বাড়িতেও ঝগড়া করেছিল? এসব কথা বলতে খারাপ লাগে। হ্যাঁ, তাই হয়েছিল। এক সময় সারা মেরিদের খুব বন্ধু হয়ে উঠেছিল। লিভারপুলেই চলে গেল ওদের সাথে থাকবে বলে। আর এখন জিম ব্রাউনারের 2 বেলা নিন্দে করছে। গত 6 মাস শুধু জিমের মাতলামো আর স্বভাব কত খারাপ, শুধু সেই কথাই বলে চলেছে। আমার তো মনে হয় জিম সারার পরের ব্যাপারে নাক গলানোর বিষয়টা ধরে ফেলেছে। সাথে সাথে সারাকে হয়তো ভালো করে তার নিজের জায়গা বুঝিয়ে দিচ্ছিল, আর তাতেই ওদের মধ্যে গন্ডগোলের শুরু। কি যে বলবো মিস্টার হোম আপনাকে, সারার এতখানি বয়স হলো, কখনো রোজগার পাতিরও চেষ্টা নেই। খালি বাইরে বাইরে ঘুরে বেড়ানো, নতুন নতুন বন্ধু বদলানো, আর বন্ধুরা কি তাকে দেখবে? জানেন, আমি সারার বিয়েরও চেষ্টা করেছিলাম। হবু বরের নাম ছিল মিস্টার জেমস, কিন্তু ওই ভদ্রলোকের বয়স একটু বেশি। স্ত্রী মারা গিয়েছেন বলে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। 4টে ছেলে মেয়ে, তবে ভালো রোজগার ছিল, নিজের বাড়ি, নিজের গাড়ি। ও মা, সারা বলল এই বিয়ে সে করবে না, বরের বয়স নাকি অনেক। বললাম সেলাইটা ভালো করে শেখ,
দুজনে করলে ভালোই আয় হবে। সেসবের কোনো ইচ্ছাই নেই, খালি তার বাড়ি গিয়ে বসে থাকা আর তারপরেই তাদের সাথে গন্ডগোল, ঝগড়া ও শান্তি। ডিসকাস্টিং। থ্যাংক ইউ মিস কুশিং। আমার মনে হয় আপনি বলেছিলেন আপনার বোন সারা নিউ স্ট্রিটে ওয়েলিংটনে থাকেন, তাই না? গুড বাই। আমার সত্যি খুব খারাপ লাগছে আপনাকে এভাবে বিরক্ত করবার জন্য। আর আপনার কথা মতো যে কেস নিয়ে আপনার কোনো ধারণাই নেই, সেই কেসে আপনাকে এভাবে জড়িয়ে ফেলার জন্য সত্যি দুঃখিত। এই, যাবে তুমি? এখান থেকে ওয়েলিংটন কত দূর? মাইল খানেক হবে। ওয়াটসন, তাড়াতাড়ি উঠে পড়ো। লোহা গরম থাকতে থাকতে এই হাতুড়িটা মারা উচিত, তাই না? ক্যাবি, টেলিগ্রাফ অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামবে তো। হোমস পথে একবার নেমে টেলিগ্রাম অফিস থেকে একটা ছোট্ট তার পাঠিয়ে আবার গাড়িতে উঠে বসল। পথে যেতে যেতে সে কোনো কথাই বলল না, খালি রোদের তাপ থেকে বাঁচার জন্য টুপিটা নাকের ওপর টেনে সিটে হেলান দিয়ে চুপচাপ বসে রইল। আমাদের গাড়ি এসে থামল মিস কুশিং যেরকম বাড়িতে থাকেন ঠিক সেই রকমই দেখতে আর একটা বাড়ির সামনে। গাড়ির ড্রাইভারকে অপেক্ষা করতে বলে হোমস দরজা খুলে নামতে যাবে, এমন সময় দেখল এক বিমর্ষ চেহারার যুবক ওই বাড়ি থেকেই বেরিয়ে আসছেন। পরনে তার কালো পোশাক, মাথায় বেশ চকচকে একটা টুপি। মিস কুশিং বাড়িতে আছেন নাকি? আছেন, কিন্তু মিস সারা কুশিং খুব অসুস্থ। গতকাল থেকে তার মাথায় এমন যন্ত্রণা শুরু হয়েছে যে তিনি উঠতে পারছেন না। আমি তার ডাক্তার। এই সময় ওর সাথে আপনাদের দেখা করা সম্ভব নয়। আপনারা বরং 10 দিন পরে একবার আসুন, তখন হয়তো দেখা হতে পারে। ডাক্তার কথাগুলো বলেই বাড়ির দরজা বন্ধ করে হাতের দস্তানা গলিয়ে হাঁটতে শুরু করলেন। দেখা করা যদি না যায় তাহলে তো কিছুই করার নেই। হয়তো তিনি সেভাবে কিছু বলতেও পারতেন না তোমাকে। এখানে তাকে দেখবার জন্যই এসেছিলাম, তবে মনে হয় যেটা দরকার তার সবটাই জেনে গিয়েছি। হে ক্যাবি, এখন কোনো ভালো হোটেলে নিয়ে চলো দেখি। লাঞ্চের পর লেস্ট্রাডের সাথে পুলিশ স্টেশনে দেখা করতে যেতে হবে। লেটস গো। হোটেলে খাবার সময় দেখলাম হোমস শুধু তার স্ট্র্যাডিভ্যারিয়াস ভায়োলিনের কথাই বলে গেল। ওর এই বিশেষ ভায়োলিনের দাম নাকি 500 গিনি, কিন্তু টোটেনহাম কোর্টের এক ইহুদির কাছ থেকে মাত্র 55 শিলিংয়ে সে কিনেছে। তারপরেই পাগানিনির কথা শুরু করলো। তার সম্পর্কে নানান গল্প করতে করতে কোথা দিয়ে যে রোদে জ্বলা দুপুর শেষ হয়ে বিকেলের দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছিলাম সেটা বুঝতেই পারিনি। আমরা সেই পড়ন্ত রোদে পুলিশ স্টেশনে পৌঁছে দেখলাম লেস্ট্রেড আমাদের জন্যই অপেক্ষা করছে। আপনার জন্য টেলিগ্রাম এসেছে মিস্টার হোমস। ঠিক আছে। দেখলাম টেলিগ্রাম ছেড়ে একবার চোখ বুলিয়েই সে তার পকেটে রাখলো। কিছু পেলেন কি? সবটাই। নিশ্চয়ই মজা করছেন। আমি আমার জীবনে এতটা বেশি সিরিয়াস আর কখনোই ছিলাম না। একটা মারাত্মক অপরাধের সব রকম তথ্য এখন আমার হাতের মুঠোয় রয়েছে। অপরাধী? দেখলাম হোমস তার ভিজিটিং কার্ডের পিছনে কিছু একটা লিখে লেস্ট্রেডের দিকে ছুঁড়ে দিল। তবে কাল রাতের আগে অ্যারেস্ট করতে পারবেন না। খেয়াল রেখো আমার নাম যেন এই তদন্তের সামনে না আসে। আমি সবসময় চাই জটিল তদন্তের সাথে আমার নাম থাকুক। এসো ওয়াটসন, আমাদের এবার যেতে হবে। আমরা দুজনে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসবার সময় লক্ষ্য করলাম লেস্ট্রেডের চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে। সে তখনও হোমস যে নাম লেখা কার্ডটা তার দিকে ছুঁড়ে দিয়েছিল সেই কার্ডটা ধরেই দাঁড়িয়ে আছে। রাতে বেকার স্ট্রিটে আমাদের ঘরে সিগার খেতে খেতে হোমস আলোচনা করছিল এই কেসের ব্যাপারে। সে বলে উঠল, আচ্ছা মনে আছে ওয়াটসন সেই কেসগুলোর কথা যেগুলো তুমি কি একটা নাম দিয়েছিলে না?
আ স্টাডি ইন স্কারলেট, আর 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 আরেকটা কি ছিল? আ স্টাডি ইন স্কারলেট আর দ্য সাইন অফ 4। মনে আছে। এই কেসটাতেও আমাদের সেম প্রসিডিওরেই এগোতে হবে। কয়েকটা ইনফরমেশন দরকার। লেস্ট্রাডকে সেই কথাই জানালাম, তবে সেই ইনফরমেশন লেস্ট্রাডের হাতে আসবে অপরাধী জবানবন্দি দেওয়ার পর। তবে কাল রাত বা পরশুর আগে আমাদের আর কিছুই করবার নেই, বুঝলে ওয়াটসন। লেস্ট্রাডের আচরণ অনেকটা বুলডগের মতো, একবার গন্ধ শুকিয়ে দিলেই হলো, সে ঠিক খুঁজে বার করবে তার শিকারকে। এই জন্যই তো সে এখন স্কটল্যান্ড ইয়ার্ডের মাথায় গিয়ে বসেছে। কেস এখনো শেষ হয়নি? প্রায় শেষ। কে অপরাধী সেটা পরিষ্কার, কিন্তু একজন ভিকটিমের পরিচয় এখনো অস্পষ্ট। ওই জিম ব্রাউনার লিভারপুল বোটের স্টুয়ার্ট অপরাধী, তাই না? একদম সেই অপরাধী। আমি তো একটা অনুমানের কথা তোমাকে বললাম, তুমি কি করে এতখানি শিওর হলে? আমি ক্রস স্ট্রিটে গিয়েছিলাম একেবারে কিছু না জেনে। সেটা একদিক দিয়ে খুব ভালোই হয়েছিল। গিয়ে দেখলাম যিনি পার্সেলটি পেয়েছেন তিনি একজন অত্যন্ত নিরীহ শান্ত মহিলা। গত 20 বছর ধরে তিনি নিজের বাড়ি ছেড়ে বাইরেও বড় একটা কোথাও যাননি। আর তার যে কোনো গোপন অতীত থাকতে পারে এটাও মেনে নেওয়া বেশ কঠিন। সেই আমার মনে প্রথম খটকা। মহিলার বসার ঘরে একটা ছবি ছিল ওদের 3 বোনের। ঘরে ঢুকেই সেই ছবির দিকে দেখে বিদ্যুৎ চমকের মতো মনে হয়েছিল ওই পার্সেল ওই দুজনের মধ্যে কারোর জন্য আসেনি তো। এটা সেই সময় ছিল নেহাতি একটা সামান্য ধারণা। তারপর গেলাম বাড়ির পেছনের আউট হাউসে, যেখানে পার্সেলটা রাখা ছিল। নিশ্চয়ই তোমার মনে আছে, দড়িটার দিকে আমি প্রথমেই লেস্ট্রাডের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, কারণ ওই ধরনের আলকাত্রা মাখানো টয়েন ব্যবহার হয় জাহাজে। আবার গিটটার কথাও তোমাদের বলেছিলাম। গিটটা অবশ্য একটা বিশেষ ধরনের বাঁধা ছিল। নাবিকরাই ওই ধরনের গিট দেয়। বুঝতে পারলাম ঘটনার সাথে সমুদ্রের যোগ খুব বেশি। বাক্সে যে কান দুটি ছিল তার একটি মহিলার, অপরটি পুরুষের। পুরুষের কানের রং রোদে পোড়া তামাটে, আবার মহিলা পুরুষ দুজনের কানেই ফুটো। বুঝলাম পুরুষটি জাহাজের নাবিক। এমনিতে পুরুষদের মধ্যে কোনো ফুটো করবার চল নেই, কিন্তু নাবিকদের মধ্যে আবার এসবের চল রয়েছে। এছাড়া পার্সেল পোস্ট করা হয়েছে বেলফাস্ট থেকে। বেলফাস্ট একটা বন্দর। একটা গন্ধ আসছিল ওয়াটসন, সমুদ্রের নোনা জলের গন্ধ। ধীরে ধীরে নিশ্চিত হয়েছিলাম যে এই মর্মান্তিক ঘটনার অভিনেতারা সমুদ্রের সাথে গভীরভাবে যুক্ত। এরপর আসি পার্সেলের উপর লেখা ঠিকানাটাতে। ঠিকানায় ছিল মিস এস কাসিং। বড় বোনের নাম সুজ্যান, এস দিয়ে শুরু, কিন্তু অন্য 2 বোনের নামের প্রথম অক্ষরও এস, তাই না? তাহলে আবার নতুন করে ভাবতে শুরু করলাম আমি। মনে বোনেদের নাম নিয়ে যে ধোঁয়াশা দেখা দিয়েছিল সেটা দূর করবার জন্য বাগান থেকে আবার বাড়ির ভেতরে গেলাম। সেখানে তোমার মনে আছে তো, আমি কথা বলতে বলতে হঠাৎই থেমে গিয়েছিলাম। আমার চোখ আটকে গিয়েছিল মিস কুশিং এর কানের উপর। কান? ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, কান। আচ্ছা, তুমি তো ডাক্তার, নিশ্চয়ই জানো যে মানুষের কান সবসময় একের থেকে আরেকটা আলাদা। একটা কানের সাথে অন্য কানটির সম্পূর্ণ সাদৃশ্য কখনো থাকে না। গত বছর অ্যানথ্রোপোলজিক্যাল জার্নালে মানুষের কানের গঠনের বৈচিত্র্য নিয়ে আমার 2টো লেখাও বেরিয়েছিল, পড়ে দেখো। অতএব পার্সেল আসা কান দুটো আমি একজন অভিজ্ঞ পর্যবেক্ষকের মতোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম। তারপর বাড়ির ভেতরে এসে মিস কুশিং এর কানের সাথে পার্সেলে আসা মহিলার কানের আশ্চর্য মিল দেখতে পেলাম। দুজনের ঠিক এই একই ধরনের ছোট কানের লতি, আর ওপরের দিকে চওড়া হয়ে গিয়েছে। কানের তরুণাস্থিতে দুজনের ক্ষেত্রেই সেই একই রকম ভাঁজ। রক্তের সম্পর্ক না থাকলে এরকম মিল সচরাচর পাওয়া যায় না। অতএব 2 দিয়ে 4 করতে আর অসুবিধা হলো না। খুব নিকট সম্পর্ক রয়েছে ওই কাটা কানের সাথে পার্সেলের ঠিকানায় উল্লিখিত এস কুশিং এর। বলতে পারো তদন্তের টার্নিং পয়েন্ট এটাই। অতএব কোনো ভুল বা কাকতালীয় ঘটনা নয়। ওই পার্সেল এই বাড়িতেই আসার কথা এবং ঠিক জায়গাতেই এসে গেছে। এখন জানতে হবে কার জন্য। আমি মিস এস কুশিং এর সাথে কথা বলা শুরু করলাম।
তিনিও বহুকাল পর একজন কথা বলার লোক পেয়ে মনের বাঁধন খুলে দিলেন। সত্যি ওয়াটসন, ওর সাথে কথা বলে কত গুরুত্বপূর্ণ তথ্যই না পাওয়া গেল। কথায় কথায় জানতে পারলাম তার মেজ বোনের নাম সারা, সেও অবিবাহিতা, অর্থাৎ আরেক এস কাশিং। খুব হালে সারার ঠিকানা বদল হয়েছে। তার আগে সেও ছিল মিস এস কাশিং অফ ক্রস স্ট্রিট, ক্রয়টন। বুঝতে অসুবিধা হয় না, এখানে মিস এস কুশিং হলেন মিস সারা কুশিং, এবং পার্সেলটা এসেছিল তার জন্যই। তারপরে জিম ব্রাউনারের কথা জানতে পারলাম, যে এই পরিবারের ছোট বোনকে বিয়ে করেছে। আরও জানা গেল ব্রাউনারদের সাথে সারার এত বন্ধুত্ব হয়েছিল যে সারা সব কিছু ছেড়ে লিভারপুলে থাকতে গিয়েছিল। তারপরেই সেখানে মিস এস কুশিংয়ের ধারণা মতো তুমুল ঝগড়া করে সারা আবার ফিরে এসেছিল। কোনো যোগাযোগই ছিল না এদের মধ্যে। ফলে ব্রাউনারদের পক্ষে সারার নতুন ঠিকানা জানাও সম্ভব ছিল না। সে সারার পুরনো ঠিকানাতেই পার্সেলটা পাঠিয়েছিল। ধীরে ধীরে সবকিছু দিনের আলোর মতো বেশ পরিষ্কার হয়ে এলো। আমরা জানতে পেরেছিলাম জিম ব্রাউনার বেশ আবেগপ্রবণ মানুষ। না হলে সাউথ আমেরিকায় যাতায়াত করা জাহাজের মতো অত ভালো চাকরি কেউ ছেড়ে দিয়ে ডোমেস্টিক জাহাজের চাকরি নেয় না। শুধুমাত্র ম্যারির কাছে থাকবে বলেই সেই সিদ্ধান্তটি নিয়েছিল। আবেগের সাথে যোগ হয়েছিল মদ খাওয়ার অভ্যেসের, এবং মদ খেলে তার কোনো কাণ্ডজ্ঞানই থাকত না। ব্রাউনারের স্ত্রী খুন হয়েছে ভাবার যথেষ্ট কারণ রয়েছে। মহিলার সাথে আরও একজন যে খুন হয়েছে সেও নাকি একজন নাবিক। অপরাধের ধরন দেখে বোঝা যাচ্ছে প্রতিহিংসা মেটানোই খুনের এই একমাত্র কারণ। এবার আসল প্রশ্ন হলো, মিস সারা কুশিংকে পার্সেলটি পাঠাবার কারণ কি? ওয়াটসন সব সময় জানবে ভেঞ্জেন্স অ্যান্ড লাস্ট এরা দুজনেই একসাথেই থাকে। লিভারপুলে থাকার সময় সারা এমন কিছু করেছিল বা এমন কোনো ঘটনায় জড়িয়ে পড়েছিল যার সাথে ওই ট্র্যাজেডির সরাসরি যোগ রয়েছে। এখন ব্রাউনার যে জাহাজ কোম্পানির হয়ে কাজ করে সেগুলো সাধারণত বেলফাস্ট, ডাবলিন এবং ওয়াটারফোর্ডে নোঙর ফেলে। অতএব ধরে নেওয়া যায় যে ব্রাউনার এই দুজনকে খুন করে নিজের স্টিমার মেডেতে গিয়ে ওঠে এবং বেলফাস্টই হলো তার প্রথম স্টপেজ, এবং সেইখানে নেমেই সে সেই ভয়ঙ্কর পার্সেলটি পোস্ট করে। ও বাবা, এ তো সাংঘাতিক। এখনো শেষ হয়নি। আরেকটা সমাধানের কথা উড়িয়ে দিতে পারছি না। মিসেস ব্রাউনারের কোনো অসফল প্রেমিক হয়তো এই কাণ্ডটি ঘটিয়েছে, এবং পুরুষের কাটা কানটি জিম ব্রাউনারের। কিন্তু এই তত্ত্ব খাড়া করতে গেলে প্রথমেই মনে প্রশ্ন আসে, পার্সেল কেন সারা কুশিংয়ের নামে এলো? মিসেস ব্রাউনার এখন ঠিক কোথায় আছে জানবার জন্য লিভারপুলে আমার বন্ধু আলজারকে টেলিগ্রাম করি, এবং ব্রাউনার তার মেডেতে জাহাজের ডিউটিতে বেরিয়ে গেছে কিনা জানতে চাই। এরপর গেলাম ওয়েলিংটনে সারা কুশিংয়ের সঙ্গে দেখা করতে। সারা কুশিংয়ের সঙ্গে তো দেখা হয়নি। আমি দেখতে চেয়েছিলাম ওর কান মাত্র, তবে মনে সন্দেহ ছিল এই আদৌ কি দেখা হবে ওর সাথে, কারণ সমস্ত ক্রয়টনের খবরটা আগুনের মতো ছড়িয়েছিল। খবরের কাগজেও ফলাও করে খবর বেরিয়েছিল। অতএব সারাও জেনেছে, বুঝতে পেরেছে কার জন্য এই পার্সেলটি এসেছে। সে যদি আইনের প্রতি আস্থা রাখত তাহলে অনেক আগেই পুলিশ স্টেশনে এই ঘটনার কথা জানাতো। আমাদের ডিউটি ওর সাথে দেখা করা। গিয়েছিলামও সেই জন্যই। দেখলাম তার অসুস্থতা এবং পার্সেল আসার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সময় প্রায় একই। গতকাল থেকেই সে ভয়ানক ব্রেন ফিভারে কাবু। বুঝতে পারলাম পার্সেল কার জন্য এবং কেন এসেছে সেটাও পরিষ্কার বুঝতে পেরেছে মিস সারা কুশিং। যাই হোক, সারা কুশিংয়ের সাহায্য কিন্তু দরকার হলো না, কারণ পুলিশ স্টেশনে আমাদের জন্য আলজারের টেলিগ্রাম অপেক্ষা করছিল। আলজার জানিয়েছে মিসেস ব্রাউনের বাড়ি 3 দিন ধরে তালা বন্ধ। মিসেস ব্রাউনারের প্রতিবেশীদের ধারণা তিনি খুব সম্ভবত ছেলের কাছে গিয়েছেন। ব্রাউনারও তার ডিউটিতে বেরিয়ে গেছে। জাহাজের নাম হলো মেডে। হিসাব কষে দেখলাম কাল রাত্রে জাহাজ টেমসে ঢুকবে। সেই সময় সবকিছু ঠিকঠাক চললে লেস্ট্রাডের খবরে পড়বে ব্রাউনার। সেইটুকু তার পরেই জানা যাবে। হোমসকে নিরাশ হতে হয়নি। 2 দিন পরেই বেশ মোটা সোটা ভারী একটা খাম এলো হোমসের কাছে। পাঠিয়েছে লেস্ট্রেড। হোমস খামের মুখ খুলে বলল, ওয়াটসন,
লেস্ট্রাড ধরতে পেরেছে ব্রাউনারকে। দেখি কি পাঠিয়েছে। এটা একটা চিঠি, আর এটা ও আচ্ছা, আসামের জবানবন্দি। দাঁড়াও দেখি চিঠিতে লেস্ট্রাড কি লিখেছে। ডিয়ার মিস্টার হোমস, আমাদের থিওরি কতটা ঠিক সেটা যাচাই করার জন্য কাল সন্ধে 6টার সময় অ্যালবার্ট ডকে গিয়েছিলাম। সেখানে লিভারপুল, ডাবলিন অ্যান্ড লন্ডন স্টিম প্যাকেট কোম্পানির SS মেডে জাহাজে উঠে একটু ইনকোয়ারি করলাম। দেখেছো ওয়াটসন, আমরা এটাই ভালো, কি বলো? হ্যাঁ, তারপর সে কি লিখেছে? খোঁজ নিয়ে জানলাম জাহাজে জেমস ব্রাউনার নামে একজন স্টুয়ার্ড আছে, তবে তাকে জাহাজের ক্যাপ্টেন ডিউটি দেননি। তার ভাবগতিক নাকি সুবিধার ছিল না। তার ঘরে গিয়ে দেখলাম সে 2 হাতের মাঝে মাথা গুঁজে একটা কাঠের সিন্দুকের উপর বসে এক নাগারে সামনে থেকে পেছনে দুলে চলেছে। বিশাল শক্তিশালী চেহারা, পরিষ্কার কামানো মুখ। আমাকে দেখেই তড়াক করে লাফিয়ে উঠল। আমি তো হুইসেল বাজিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের ডাকতেই যাচ্ছিলাম, তবে তার দরকার পড়েনি। সে যেন আমাদের অপেক্ষাই করছিল। 2 হাত বাড়িয়ে দিল। তাকে দেখতে অনেকটা অলড্রিজের মতোই, যে আমাদের বোগাস লন্ড্রি কেসে সাহায্য করেছিল। এরপর আমরা আমাদের আসামি ও তার সঙ্গে ব্যাগ নিয়ে জাহাজ থেকে নেমে এলাম। ভেবেছিলাম ব্যাগে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু একটা বড় ধারালো ছুরি ছাড়া সেরকম কিছুই পাওয়া যায়নি। এই রকম ছুরি সব নাবিকের কাছেই থাকে। বলতে বাধা নেই, ব্রাউনার কোনো রকমের ঝামেলা না করে নিজেই পুলিশ স্টেশনে জবানবন্দি দিতে চাইল। 3 কপি আমাদের শর্ট হ্যান্ড টাইপিস্টকে দিয়ে টাইপ করিয়েছি। 1 কপি আপনার কাছে পাঠালাম। আমি যেরকম ভেবেছিলাম এবং বলেছিলাম, কেসটা ঠিক সেই রকমই সহজ। তবুও আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ইতি আপনারই একান্ত বিশ্বস্ত জি লেস্ট্রাড। হোমস চিঠি শেষ করে আমার দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলে উঠল, ওয়াটসন, কেসটা খুবই সোজা, বুঝলে তো? কোনো প্রকার কোনো জটই ছিল না। কিন্তু শুরুতে লেস্ট্রাড আমাদের কাছে এসে কিন্তু অন্য কথাই বলেছিল। যাগে সে কথা। এতে গেল আমাদের লেস্ট্রাডের কথা। দেখা যাক আসামের নিজস্ব বয়ান কি, সে কি বলছে। ব্রাউনারকে নিয়ে যাওয়া হয়েছে শ্যাডওয়েল পুলিশ স্টেশনে। সে বয়ান দিয়েছে ইন্সপেক্টর মন্টগোমারির কাছে। দাঁড়াও দেখি সে কি বলছে। আমার অনেক কিছুই বলার আছে, কেন বলবো না? আমার সাথে যা হয়েছে সব কিছুই বলবো, কোনো কথা বাদ দেব না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি দোষী, কিন্তু কে আমাকে খুন করতে বাধ্য করেছিল তার কথা বলবো না। তার কথা না বললে তো কোনো কথাই বলা হয় না। ওই নোংরা মেয়ে মানুষটার শরীরে সব রক্ত বিষিয়ে যাক, নরকে ওর ঠাঁই হবে না। কোনো কিছুর পরোয়া করি না এখন আর। আপনারা আমাকে চাইলে ফাঁসি দিতেই পারেন, না হলে যা ইচ্ছে করতে পারেন আমাকে নিয়ে, কিছু যায় আসে না এখন আর। যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিন থেকেই 2 চোখের পাতা এক করতে পারিনি। ইহ জীবনে কোনোদিন পারবো কিনা সন্দেহ। চোখ বুঝলেই দেখতে পাই, হয় ওই ছেলেটা ভ্রু কুঁচকে মুখ কালো করে আমার দিকে তাকিয়ে আছে, নয়তো মেরি আমার বউ আমার দিকে তাকিয়ে রয়েছে। মেরির চোখে কোনো রাগ দুঃখ নেই, সেখানে আছে শুধু বিস্ময়। আমার এই চোখে মেরি আগে দেখেছে শুধুই ভালোবাসা। সেদিন আমার দিকে তাকিয়ে সে ভয়ে বিস্ময়ে চুপ করে গিয়েছিল। মেরি ছিল ঠিক ঠিক বাইবেলের সাদা ভেড়ার মতো, অবোধ, শান্ত, অনুগত, যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। আমার জন্য অপেক্ষাতে তার কোনো ক্লান্তি ছিল না। কিন্তু আমিও কি মেরিকে ভালোবাসতাম না? ওর কথা ভেবেই তো ডোমেস্টিক জাহাজ কোম্পানির চাকরি নিলাম। জানেন,
সমুদ্রে গিয়েও মনে হতো কখন বাড়ি ফিরব, কখন কখন মেরিকে কাছে পাবো। একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, ভেবেছিলাম একটা ছোট্ট বাড়ি কিনবো, সেখানে আমাদের ছোট্ট রাজপ্রাসাদ হবে। না না, মেরি আমার কথা ভাবেইনি। সে বড় চঞ্চল, সে বড় অস্থির। আর শুধু আমি এই ঘটনার জন্য দায়ী নই, এর পিছনে মেরির মেজ বোন মিস সারা কুংসিং এর দায়িত্ব কিছু কম নয়। হ্যাঁ হ্যাঁ, মানছি ঘটনাটা আমার হাত দিয়ে বাস্তবে ঘটেছে, কিন্তু আর একজনের দায় কিন্তু কম নয়। কেন, সে কি করেছে? বলেন কি, সে কি করেছে? বরং জিজ্ঞাসা করুন সে কি করেনি। মেরিকে যখন বিয়ে করি তখন তার বয়স 29, সেই সময় সারার বয়স 33। ওদের বড় বোন শান্তা খুব ভালো মানুষ, সংসার চালাবার জন্য উদয়স্থ খেটে চলেন। মেরি ছিল নিষ্পাপ, পবিত্র, কিন্তু ওদের মেজ বোন সারা যেন যেন সাক্ষাৎ একটা শয়তান, রাক্ষসী। আমি বুঝতে পারিনি, একটা ভীষণ বড় ভুল করেছিলাম। বিয়ের সময় সারাকে লিভারপুলে এসে 1 সপ্তাহ থাকার কথা বলেছিলাম, যেমন অতিথি আসে সেইভাবে। সারা এক কথায় রাজি হয়ে গেল, চলেও এলো আমাদের সঙ্গে। প্রথম 7 দিন বেশ ভালোই কেটেছিল, ভেবেছিলাম মেরির একজন সঙ্গী থাকবে। সেই সময় আমি কিন্তু মদ খেতাম না, মেরি তখন ছিল আমার সব কিছু। মাঝে মাঝে জাহাজে যেতাম না মেরির সাথে সময় কাটাবো বলে, সাপ্তাহিক ছুটিগুলো মেরির সাথেই কাটাতাম। সেই সময়টা ছিল একটা সোনালী স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবে যে ভীষণ ফারাক, আমার জীবনেও সেটাই ঘটেছিল। সারা ছিল রোগা, লম্বা, মাথা উঁচিয়ে সে এমন ভাবে হাঁটত যে সকলে তার দিকে চেয়ে চেয়ে দেখত। সে সোজা তাকাতেই পারত না, সব সময় তেরছা ভাবে তাকাত। মেরির সহজ সরল ভাব সারার মধ্যে একদমই ছিল না। দেখলাম 7 দিন হয়ে গেলেও সারা আমার বাড়ি থেকে যাবার নামই করল না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। তারপর সারা আমাদের পরিবারের একজনের মতোই থাকতে লাগলো। ধীরে ধীরে তার আচরণ আমার চোখে একটু একটু করে কেমন যেন বেখাপ্পা লাগতে শুরু করলো। সে যেন বেশি সময় আমার সাথেই কাটাতে চাইতো, কারণে অকারণে আমার কাছে এসে কথা বলে ওর দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইতো। একদিন আমার তাড়াতাড়ি ছুটি হয়েছিল, আমি মেরির সাথে বের হব বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এসে দেখলাম মেরি বাড়িতে নেই। সারাকে জিজ্ঞেস করলাম মেরি কোথায়। সে জবাব দিল দোকানে টাকা দিতে গেছে। তারপর সে বলল 5 মিনিট মেরিকে না দেখলে আমি অধৈর্য হয়ে পড়ি, লোকে কি বলবে, আমি তার সঙ্গে 5 মিনিটও থাকতে পারি না। আমি হেসে বললাম আরে সে ঠিক আছে বলে সারার হাতটা ধরতেই সারা আমার হাত দুটো জড়িয়ে ধরল। কি অসুচি স্পর্শ! আমি তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু সেই সময় বুঝতে পেরেছিলাম সারা জ্বলছে। তার গোটা শরীর আগুনের মতো গরম। সে তার শরীর দিয়ে আমাকে কাছে টানতে চেয়েছিল, আমি কিন্তু সাড়া দিইনি। সেও পলকে বুঝতে পেরেছিল তার ইচ্ছে পূরণ হবে না। আমি তক্ষুনি হাতটা সরিয়ে নিতেই সে আমার দিকে তেরছা চোখে তাকিয়ে এসে বলল বুড়ো খোকা, বি স্টেডি বলে আমার কাঁধে একটা চাপড় মেরে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তেই সারা আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। সারা আমাকে ভালোবেসেছিল, সেই সময় যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তাহলে তাহলে হয়তো এই দিনটা আমায় দেখতে হতো না। কিন্তু তবে আমি একটা কথাও মেরির কাছে বলিনি।
জানতাম সে দুঃখ পাবে। আমি তাকে দুঃখ দিতে চাইনি। বটসন, বলেছিলাম না, কামনা মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়। কামনা কোনো ভালো মন্দ লাগে না, এখানেও তাই। সারার বয়স 33 যৌবন পেরিয়ে এসেছে। সে চাইছিল যে কোনোভাবেই হোক ব্রাউনারের সাথে সম্পর্কটা তৈরি করতে। ছোট বোনের সুখের সংসার তার মনের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আর সেই আগুনই অন্যদের পুড়িয়ে শেষ করে দেয়। এ তো দারুণ ঘোরালো। এইবার লাস্ট শেষ হয়ে ভেঞ্জেন্স অর্থাৎ প্রতিহিংসার পালা শুরু। বাকিটা পড়ি এবার। এই ঘটনার পর থেকেই মেরি দেখলাম কেমন বদলে যেতে থাকলো। তার সব সময় আমাকে সন্দেহ, কথায় কথায় প্রশ্ন। কোনো চিঠি এলে কে লিখেছে, কেন লিখেছে, নানান প্রশ্ন। আমি জাহাজি, অত কথা গুছিয়ে বলতেও পারতাম না। কথায় কথায় আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত। অন্যদিকে সারা আমার কাছে না ঘেঁষলেও সারা আর মেরিকে আলাদা করাই যেত না। তারা একে অপরের গায়ে আঠার মতো লেগে থাকত। এখন বুঝতে পারছি আমার বিরুদ্ধে মেরিকে সারা সব সময় উস্কাত। আমি সারার বদমতলব ধরতে পারিনি। সরল মনে মেরিকে বোঝাবার চেষ্টা করতাম, কিন্তু আমার কথা মেরির মনে ধরবে কেন? আমি মদ ধরলাম, আর মদ খেলে আমার জ্ঞান থাকতো না। মদ খাওয়া বাড়তে লাগলো, কিন্তু আমি হলপ করে বলতে পারি যদি সারা না থাকতো আমি আবার ভালো হয়ে যেতাম। মেরি ঠিক আমায় ক্ষমা করে দিত, কিন্তু কিন্তু ওই শয়তানির জন্যে সেটা হলো না। একদিন বাড়ি ফিরে এসে দেখি বাড়িতে এসেছে অ্যালেক ফেয়ারব্রেন নামে একজন। আগে চিনতাম সেও আমার মতোই জাহাজি, তবে সে নাকি সারার বন্ধু। অ্যালেকের চেহারাও সুন্দর, কথাও বলে বেশ গুছিয়ে। গোড়াতে সে সারার সাথেই দেখা করতে আসতো, পরে সে আমাদের সবার সাথেই দেখা করতে আসতে শুরু করলো। আমার মনে কোনো সন্দেহ হয়নি, কিন্তু একদিন তাড়াতাড়ি ছুটি হওয়াতে বাড়ি আসছিলাম। বাড়ির দরজার কাছে আসতেই দেখলাম পায়ের শব্দ পেয়ে মেরি হাসি ভরা মুখে ছুটে এলো, কিন্তু আমাকে দেখে তার মুখ কেমন কালো হয়ে গেল। বুঝতেই পারলাম মেরি অপেক্ষা করছিল অ্যালেকের জন্য। আমি আসাতে তার আশাভঙ্গ হয়েছে। আমারই বাড়িতে বসে আমার বউ অন্যের পথ চেয়েছিল। সেদিন মাথাতে আমার খুন চেপে গিয়েছিল। মেরি দেখে বুঝতে পেরে আমাকে শান্ত করবার চেষ্টা করতে লাগলো। জিজ্ঞেস করলাম, সারা কোথায়? রান্নাঘরে। আমি সারার কাছে গিয়ে কোনো ভনিতা না করেই বললাম, সারা, আমার বাড়িতে তোমার বন্ধু আলেক যেন আর না আসে। তাই শুনে সারা বলে উঠল, তার বন্ধুই যদি এ বাড়িতে আসতে না পারে তাহলে তারও থাকার দরকার নেই। আমিও বুঝলাম যা পারে করুক, তবে ওই লোকটা আবার এলে আমি ওর একটা কান কেটে সারাকে উপহার দেব। সেই দিনই সারা আমার বাড়ি ছেড়ে চলে গেল। জানি না এর পেছনেও সারার কোনো শয়তানি ছিল কিনা, তবে দেখলাম সে লিভারপুলেই বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। সেই বাড়িতে সে অন্য জাহাজিদের ভাড়া দিতে শুরু করলো। অ্যালেক তার ভাড়াটা হিসেবে সেখানে থাকতো। মেরি বিকেলে ওই বাড়িতে চা খেতে যেত, সেখানে অ্যালেকও হাজির থাকতো। একদিন আমি বিকেলবেলা মেরির পিছু পিছু গিয়ে সারার বাড়িতে হাজির হলাম। দেখলাম তিনজনে হাসি গল্পে মাতোয়ারা হয়ে রয়েছে। আমাকে দেখেই অ্যালেক ঠিক তারা খাওয়া জন্তুর মতো পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গেল। মেরিকে বললাম, সে যদি আবার আলেকের সাথে মেশে তাহলে তাকে আমি খুন করব। এই বলে তার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে গেলাম। মেরি কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে আমার সাথে এলো। মুখ তার কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। এই ঘটনার পর সারাও এখানে বেশি দিন ছিল না। সারা বাড়ি ভাড়া দিয়ে ঠিক কুলিয়ে উঠতে পারছিল না। খবর পেলাম কয়েকদিন পরেই সে তার দিদির বাড়িতে চলে গিয়েছে। বিশ্বাস করুন,
এই ঘটনার পর থেকে আমাদের মধ্যে ভালোবাসার লেশমাত্র ছিল না, শুধু জোয়াল টানার মতো চলছিল সব। হয়তো সবকিছু ঠিক হয়ে যেত, কিন্তু ওই রাক্ষসী সারার জন্য সবকিছু ঠিক হতে হতেও হলো না। গত সপ্তাহে আমার মেডে জাহাজে ডিউটি পড়েছিল। ডিউটিতে গিয়ে শুনি যে জাহাজ খারাপ হয়েছে, সারাতে বেশ খানিকটা সময় লাগবে। শুনে তাড়াতাড়ি বাড়ি আসবো বলে ঠিক করলাম। ভাবলাম মেরি আমাকে দেখে খুব অবাক হয়ে যাবে, কিন্তু বাড়ির রাস্তা ধরতেই পাশ দিয়ে আমার একটা গাড়ি চলে গেল। সেই গাড়িতে দেখলাম মেরি ও অ্যালেক বসে আছে। তারা নিজেদের মধ্যে এত মশগুল যে আমাকে দেখতেও পেল না। দুজনকে একসঙ্গে দেখে আমার মাথায় খুন চেপে গেল। বলেইছি মদ খাওয়া আমার খুব বেড়ে গিয়েছিল। এখনো সেই দিনের ঘটনা মনে করতে গেলে ঝাপসা দেখি সবকিছু। দুজনকে দেখার পর আমি আর নিজের মধ্যে ছিলাম না। হাতে ছিল একটা ভারী ওক কাঠের ছড়ি, সেই নিয়েই ওরা কোথায় যায় দেখবার জন্য রওনা দিলাম। প্রথমে তো ওদের গাড়ির পেছনেই ধাওয়া করেছিলাম, কিন্তু পরে মনে হলো না, আজকেই এর শেষ দেখে ছাড়ব। আমিও একটা গাড়ি নিলাম। ওরা রেল স্টেশনে গেল, আমিও ওদের পিছু পিছু স্টেশনে গিয়ে পৌঁছলাম। সেদিন রেলওয়ে টিকিট কাউন্টারে খুব ভিড় ছিল। ওরা নিউ ব্রাইটনের টিকিট কাটল। আমিও ট্রেনের 3টে বগি পরে চড়ে বসলাম নিউ ব্রাইটন যাব বলে। নিউ ব্রাইটনে নেমে ওরা বোটিংয়ের জন্য গিয়েছিল। আমিও ছায়ার মতো ওদের সাথে সাথে ছিলাম। ওরা একটা বোট ভাড়া করল, আমিও একটা বোট ভাড়া করলাম। মোট কথা ওদেরকে চোখের আড়াল করিনি 1 মিনিটের জন্যেও। সেই দিনটা ছিল কুয়াশায় ঢাকা। ওরা দেখতেও পেল না যে আমি পিছনে রয়েছি, ওদের শেষ বেলার বন্ধু। মাইলখানেক পরেই আমি ওদের বোটটাকে ধরে ফেললাম। কুয়াশার মধ্যে দিয়ে যখন ওরা আমাকে দেখতে পেল, তখন যদি ওদের মুখটা দেখতেন! অ্যালেক তো আমাকে দেখে হাঁ হয়ে গিয়েছিল। সে পাগলের মতো দাঁড় ঘুরিয়ে আমার মাথায় মারতে যেতেই আমি মাথা সরিয়ে নিলাম। নাবিক হিসেবে ক্ষিপ্রতার জন্য আমার নাম আছে, কিন্তু সে পারল না। আমি আমার ওক কাঠের ছড়ির বাড়ি ওর মাথায় মারলাম। মাথাটা ডিমের খোলার মতো ফট করে ফেটে গেল। এক ঘাই সব শেষ। একটা আওয়াজ যে মনে এত শান্তি দিতে পারে সেটা আগে কখনো বুঝিনি। মেরিকে অবশ্য মারব বলে ঠিক করিনি, কিন্তু আমাকে দেখে সে কেমন কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। তারপর অ্যালেক ওর পাশে পড়ে যেতেই তাকে জড়িয়ে মেরি অ্যালেক অ্যালেক করে ডুকরে উঠল। বুঝলাম মেরি আর আমার নেই, তার নতুন বন্ধু অ্যালেকই এখন সব। মেরির মাথাটাও এক ঘায়ে ফাঁক করে দিলাম। হ্যাঁ, মেরির চোখে দেখেছিলাম ভয় আর বিস্ময়। এতদিন সে শুধু আমাকে ভালোবাসতে দেখেছিল, কিন্তু সেদিনের আমার চোখের রাগের আগুন তাকে কাঁপিয়ে দিয়েছিল। তারপর ওদের বোটে উঠে বোটের কাঠের পাটাতন ভেঙে বোটটা ডুবিয়ে দিলাম। লাশ দুটো বোটের সাথেই বেঁধে দিয়েছিলাম। সেদিন যদি বদমাইশ সারা ওদের সঙ্গে ওখানে থাকতো, তাকেও আমি পরপারে পাঠাতাম। এক যাত্রায় পৃথক ফল হবে কেন? তবে ভাবলাম সারাকে কথা দিয়েছি অ্যালেককে আমার বউয়ের সাথে দেখলে তার কান কেটে সারাকে মেমেন্টো হিসেবে পাঠাবো। তাই বোটটা ডুবিয়ে দেওয়ার আগে অ্যালেকের একটা কান কেটে নিলাম, সঙ্গে মেরির কানটাও। এরপর বেশি কিছু নেই। শরীর থেকে রক্ত ঘিলু ধুয়ে মেডে জাহাজে এসে ডিউটি জয়েন করলাম। কেউ জানতেও পারল না। সেদিনের ঘন কুয়াশা আমার পাপের তোষর হয়েছিল। জানেন তো, ওদের মারার ঠিক পরপরই শরীরে মনে এক তীব্র ভালো লাগার রেশ চালিয়ে যাচ্ছিল। জাহাজে এসে সারা আমার মিষ্টি শ্যালিকা, তার জন্য গিফট প্যাক করলাম। পরের দিন বেলফাস্ট থেকে সেটা পাঠিয়েও দিলাম।
গিফট প্যাক করার পরেই মনে কেমন একটা ক্লান্তি এসে জড়ো হতে লাগলো। ভাবলাম দুপাত্তর পেটে পড়লেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি। সেই রাত গভীর হওয়ার সাথে সাথেই ওই দুজন আমার ছায়া সঙ্গী হলো। তারপর থেকেই 1 মিনিটের জন্য ওরা আমাকে ছাড়েনি। এই যে এখন আপনাদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ ওরা দুজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সাথেই আছে, তাকিয়ে রয়েছে। ঘুম আমার চুরি গিয়েছে। পাগল বলে আমাকে রেহাই দেবেন না, ফাঁসি দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ফাঁসি দিন, খুব তাড়াতাড়ি ফাঁসি দিন। আমি এই তিলে তিলে মরা সহ্য করতে পারছি না। ওদের মৃত্যু আমার হাতে হয়েছিল কয়েক মিনিটের মধ্যেই, এদিকে ওরা আমাকে মারছে ধীরে ধীরে, সইয়ে যেন আমার মৃত্যু যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে উপভোগ করছে ওরা। আমার একটাই অনুরোধ, প্লিজ আমাকে একা সেলে রাখবেন না। যদি রাখেন তাহলে আপনিও একদিন আমার মতোই ভুগবেন। মনে রাখবেন স্যার আমার কথাটা, মনে রাখবেন। ওয়াটসনের মানেটা কি? এই যে হত্যা, এই যে দুঃখ, এই যে হিংসা, এই বৃত্তের মধ্যেই তো ক্রমান্বয়ে পাক খেয়ে চলেছি। এতে কি উদ্দেশ্য পূর্ণ হচ্ছে? যে কোনোভাবেই হোক শেষ হওয়াটা দরকার এসবের, না হলে একদিন এই পৃথিবীতে মানবতা লোপ পেয়ে হিংসার রাজত্ব কায়েম হবে। There is the great standing perennial problem, to which human reason is far from the answer as ever. আজকে আপনারা শুনলেন শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ কার্ডবোর্ড বক্স। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন সাহিত্য সমাহার থেকে আকাশ, বং স্টোরি সার্কেল থেকে আমি শুভদীপ, এখন গল্প থেকে বড়সা, মৌলিক মিডিয়া থেকে দীপম, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে তৃষা, কিংবদন্তি থেকে সৌরভ, স্নেহাদ্রি এবং বর্ণিশা। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।